প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদের স্বপন স্যার তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ফিজিক্স কটেজে এবং আমার ফেসবুক পেজ স্বপন স্যার অন ফিজিক্স ক্লাস। আমরা আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা ক্লাস 9-এর হিট চ্যাপ্টারের শেষ যে অংশটা। আজকে আমরা আলোচনা করব সম্পৃক্ত ও অসম্পৃক্ত বাষ্প এবং জলের ব্যতিক্রান্ত প্রসারণ। তাহলে চলো আমরা শুরু করছি আজকের ভিডিও। দেখো, আমরা সম্পৃক্ত অসম্পৃক্ত বাষ্প কি, সম্পৃক্ত অসম্পৃক্ত বাষ্পচাপ কি, এগুলো আলোচনা করবার জন্য আমরা খুব সংক্ষেপে আগে দুটো প্রক্রিয়া আলোচনা করে নিই। দেখো, আমরা মনে করছি ধরো এইটা একটা কন্টেইনার, এই কন্টেইনারের মধ্যে কিছু তরল আছে, মনে করি এটা জল আছে। তোমরা লক্ষ্য করে দেখবে যখন তোমার জলে কোনো একটা জায়গা ভিজে যায় বা মেঝে ভিজে যায়, কিছু সময় পরে আমরা দেখতে পাই যে মেঝেটা কিন্তু আবার শুকিয়ে গেল। তার মানে ওই যে জলটা, সেই জলটা কিন্তু মেঝে থেকে বাতাসে মিশে গেল। কিভাবে না, জলটা বাষ্পীভূত হয়ে বাতাসে মিশে গেছে। এই যে জল এমনি সাধারণ উষ্ণতায় বাষ্পীভূত হয়ে বাতাসে মিশে যাওয়ার এই যে ঘটনা, এই ঘটনাটাকে আমরা বলে থাকি বাষ্পায়ন। এটা হচ্ছে বাষ্পায়ন বা ইভাপোরেশন। ইভাপোরেশন বা বাষ্পায়ন। এই যে বাষ্পায়ন বা ইভাপোরেশন, এটা কিভাবে হয়? আমি যদি এরকম চিন্তা করি, এই যে কন্টেইনারের কথা বললাম, এই কন্টেইনারের মধ্যে ধরো জলের অনেক অণু আছে। এবার কি হয়, এই জলের অণুগুলোর ভিতরে কিছু জলের অণু আছে যাদের সাফিসিয়েন্ট এনার্জি থাকে, শক্তি থাকে। এই শক্তিটা কতটা বললাম না, এই শক্তিটা হচ্ছে জলের অণুগুলোর মধ্যে যে ইন্টারমলিকুলার যে অ্যাট্রাকশান রয়েছে, আন্তঃআণবিক আকর্ষণ বল, তার করসপন্ডিং যতটা শক্তি, তার থেকে কিছু অণু আছে যাদের শক্তিটা বেশি, আবার কিছু অণু আছে যাদের শক্তি কম। যাদের শক্তিটা বেশি সেই অণুগুলো কী করে, এই জলের উপরিতল থেকে এরা বাষ্প আকারে বায়ুতে মিশে যায়। এই যে বাষ্প আকারে বায়ুতে মিশে যাওয়া, এই ঘটনাটাকেই কিন্তু আমরা বলছি বাষ্পায়ন বা ইভাপোরেশন। এবার ধরো, আমি যত এই তরলের উষ্ণতা বাড়াতে শুরু করব, তরলের উষ্ণতা বাড়াচ্ছি, মাথায় রাখতে হবে আমরা কিন্তু এখানে যে বায়ুতে রয়েছি, এটা চাপটা ধরো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, এটা যেহেতু উন্মুক্ত অবস্থাতে রয়েছে। এবার কি হলো, এর উষ্ণতা ধীরে ধীরে আমি করে বাড়াচ্ছি। যেই উষ্ণতা বাড়াচ্ছি, তখন এই যে জলের অণুগুলো, তারা আগে যে পরিমাণ এনার্জি তাদের ছিল, তাদের এখন শক্তি কিন্তু বা এনার্জি বেড়ে যাবে। এই যে শক্তি যখন তাদের বেড়ে যাবে, তখন ওই অণুগুলো কী করবে, আগে যতগুলো অণু এই জলের উপরিতল থেকে বেরিয়ে যেতে পারত, এখন তার চাইতে বেশি পরিমাণ জলের অণু বেরিয়ে যাবে। তার মানে বাষ্পায়নের হার কিন্তু বৃদ্ধি পেতে থাকবে। জলের উষ্ণতা ধরো আরও বাড়তে শুরু করলো, আরও বাড়তে বাড়তে একটা নির্দিষ্ট উষ্ণতায় যখন পৌঁছায়, তখন দেখা যায় এই তরলের বেশিরভাগ অণুগুলোই কিন্তু ওই নির্দিষ্ট পরিমাণ শক্তি বা তার বেশি পরিমাণ শক্তি লাভ করে। যখনই ওই শক্তি লাভ করে, তখন জলের অণুগুলো বেশি পরিমাণে বাষ্পীভূত, মানে বেশি সংখ্যক জলের অণু বাষ্পীভূত হতে শুরু করে, বাষ্পায়ন প্রক্রিয়াটা বেড়ে যায়। এবং তখন কিন্তু এই বাষ্পায়ন প্রক্রিয়াটা শুধুমাত্র জলের উপরিতলের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এই প্রক্রিয়াটা কিন্তু সমগ্র অংশের মধ্যে ছড়িয়ে পড়ে এবং সমগ্র অংশ থেকে খুব দ্রুত জলের বাষ্প বেরোতে থাকে। তখন এই প্রক্রিয়াটাকে আমরা কিন্তু বলে থাকি স্ফুটন বা বয়েলিং।
এটাকে কিন্তু আমরা বলছি স্ফুটন বা বয়েলিং। এখানে একটা জিনিস খেয়াল করো, যখন তাপমাত্রা বাড়তে বাড়তে একটা পার্টিকুলার টেম্পারেচারে পৌঁছে যাবে তখনই কিন্তু এই প্রক্রিয়াটা শুরু হবে। আমরা এই যে পার্টিকুলার টেম্পারেচার, যে টেম্পারেচারে এই তরলটা পৌঁছালে পরে স্ফুটন প্রক্রিয়াটা শুরু হয়, সেই টেম্পারেচারটাকে আমরা বলে থাকি স্ফুটনাঙ্ক বা বয়লিং পয়েন্ট। আমরা এখানে স্ফুটনাঙ্ক বা স্ফুটন নিয়ে আলোচনায় যাব না, আমরা মেইনলি আলোচনা করব কিন্তু বাষ্পায়ন বা ইভাপোরেশন। লক্ষ্য করো, আমরা যখন এই কন্টেইনারটাকে নিয়ে আলোচনা করছি, এই কন্টেইনারের মধ্যে যে তরল ছিল, যেখানে আমি জল বলেছি, এই জলটা থেকে প্রচুর পরিমাণে বাষ্প কিন্তু বেরোতে শুরু করলো। মাথায় রাখবে, এই টেম্পারেচারটা হচ্ছে বয়লিং পয়েন্টের চাইতে অনেক কম টেম্পারেচার। তখন কিন্তু শুধুমাত্র এই উপরিতল থেকে বাষ্পগুলো বেরোচ্ছে, আমরা বলছি মানে বাষ্পায়ন প্রক্রিয়াটা তখন চলছে। এবার যে বাষ্পগুলো এখান থেকে বেরোচ্ছে, সেই বাষ্পগুলো কি করছে, এখান থেকে পাশের এই যে বাইরের যে বায়ু, সেই বায়ুর মধ্যে তারা মিশে যাচ্ছে। কিছু বাষ্প কিন্তু এই কন্টেইনারের যে ফাঁকা জায়গা, এই জায়গাতে থেকে যাচ্ছে, আবার নতুন করে বাষ্প উঠছে, তারা আবার বাইরে বেরিয়ে যাচ্ছে, কিছু এই ফাঁকা জায়গার মধ্যে কিন্তু থেকে যাচ্ছে। আমি এবার কি করলাম, এই কন্টেইনারটাকে ধরো বদ্ধ কন্টেইনার তৈরি করে দিলাম, আটকে দিলাম। যেই আটকে দেব, তাহলে এখান থেকে যেই বাষ্পগুলো বেরোচ্ছিল তারা কিন্তু এখন আর এই বায়ুতে গিয়ে মিশতে পারছে না। ফলে কি হবে না, বাষ্পগুলো এই জায়গার মধ্যে কিন্তু আবদ্ধ অবস্থায় থাকবে। ফলে ওই ফাঁকা জায়গাটায় জলীয় বাষ্পের পরিমাণটা বাড়তে থাকবে। খেয়াল রাখতে হবে যে এই ফাঁকা জায়গাটাতে সর্বোচ্চ কতগুলো জলীয় বাষ্প বা কত পরিমাণ জলীয় বাষ্প থাকতে পারবে, সেটা কিন্তু নির্ভর করবে এই ফাঁকা জায়গাটার আয়তন কতটা, এবং নির্ভর করবে এই যে তরলটা আমি কোন তাপমাত্রাতে রেখেছি। যদি আমি এখানে একটা নির্দিষ্ট তাপমাত্রায় ধরো রেখেছি তরলটা, ফলে কি হবে, এক সময় দেখা যাবে এই যে ফাঁকা জায়গাটা, এই জায়গাটাতে সম্পূর্ণ জায়গা জলীয় বাষ্প দ্বারা পূর্ণ হয়ে যাবে। মানে ওই জায়গাটায় আর জলীয় বাষ্প ধরে রাখার মতো পরিস্থিতি থাকবে না। তাহলে আমরা বলতে পারি যে এই জায়গাতে এখন সর্বোচ্চ জলীয় বাষ্প রয়ে গেছে। যখন ওই জায়গাতে সর্বোচ্চ জলীয় বাষ্প থেকে যাবে, তখন আমরা এই বাষ্পটাকে বলবো সম্পৃক্ত বাষ্প। এটাকে বলবো স্যাচুরেটেড ভেপার বা সম্পৃক্ত বাষ্প। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, এই স্যাচুরেটেড ভেপার বা সম্পৃক্ত বাষ্প এইটা কিন্তু একটা পার্টিকুলার টেম্পারেচারের জন্য, কিন্তু যখন আমি এই জায়গাটা বদ্ধ অবস্থায় রেখেছি, রেখে সম্পৃক্ত বাষ্প পেয়েছি, তখন এই জায়গার যে বাষ্পের যে চাপ, কেন বাষ্পগুলো এখানে ছোটাছুটি করছে, তারা এই কন্টেইনারের মধ্যে বল প্রয়োগ করছে কন্টেইনারের দেওয়ালে, ফলে কন্টেইনারের দেওয়ালে চাপ তৈরি হচ্ছে। ওই যে চাপটা, তাকে কিন্তু বলা হয় সম্পৃক্ত বাষ্পচাপ। যদি আমরা এই কন্টেইনারটাকে খোলা অবস্থায় রাখতাম, যখন খোলা অবস্থায় ছিল, তখন কিন্তু এই জায়গায় যে বাষ্প, সেই বাষ্প কিন্তু সর্বোচ্চ মানে পৌঁছাতে পারবে না। কেননা যে যখনই কিছু বাষ্প এখানে জমা হবে, তখন কিন্তু এই জায়গার অতিরিক্ত কিছু বাষ্প বায়ুতে মিশে যাবে। তখন ওই বাষ্পটাকে আমরা বলবো অসম্পৃক্ত বাষ্প। অর্থাৎ সর্বোচ্চ যত পরিমাণ বাষ্প এই জায়গায় থাকতে পারবে, তার থেকে যদি কম বাষ্প থাকে, তাহলে এটা হচ্ছে অসম্পৃক্ত বাষ্প। লক্ষ্য করো, ওই অসম্পৃক্ত বাষ্পের ওই সময়কার যে চাপ, তাকে কিন্তু আমরা বলবো অসম্পৃক্ত বাষ্পচাপ। অসম্পৃক্ত বাষ্পচাপ কিন্তু ভিন্ন ভিন্ন মানের হতে পারে, কেননা আমার এখানে বাষ্পের পরিমাণ কত থাকবে তার উপর কিন্তু অসম্পৃক্ত বাষ্পের চাপ নির্ভর করবে।
কিন্তু যেহেতু এই আয়তনের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ সম্পৃক্ত বাষ্প থাকতে পারে একটা নির্দিষ্ট তাপমাত্রায়, সেই জন্য কিন্তু সম্পৃক্ত বাষ্পচাপ এক্ষেত্রে কিন্তু একটাই হবে, নির্দিষ্ট হবে। অসম্পৃক্ত বাষ্পচাপ কিন্তু আলাদা আলাদা হতে পারে এবং সেই কারণে অসম্পৃক্ত বাষ্প কিন্তু চার্লস এবং বয়েলসের সূত্র মান্য করে, অর্থাৎ এরা আদর্শ গ্যাসের মতন আচরণ করে। এবার লক্ষ্য করো, আমরা যখন এই কন্টেইনারটাকে আবদ্ধ করে দিয়েছি, যে আমার এই কন্টেইনারটা যখন আবদ্ধ, প্রথমে এই জায়গা থেকে বাষ্প উঠছিল এরকম করে, কিছু সময় পর দেখা যাবে এখানে যত পরিমাণ বাষ্প এই তরলের উপরিতল থেকে এলো, এখান থেকে কিছু পরিমাণ তরল বাষ্প কিন্তু আবার তরলে ঘনীভূত হয়ে এই তরলের মধ্যে ফেরত চলে যাচ্ছে। তার মানে কিছু পরিমাণ তরল বাষ্পে পরিণত হচ্ছে, আবার কিছু পরিমাণ বাষ্প তারা আবার তরলে বিপরীতভাবে পরিবর্তিত হয়ে এই তরলের মধ্যে এসে মিশে যাচ্ছে। যত এই প্রক্রিয়াটা চলতে থাকবে, এক সময় দেখা যাবে এই জায়গা থেকে যত সংখ্যক বাষ্প এই জায়গাতে যাবে, তত সংখ্যক বাষ্প ঘনীভূত হয়ে আবার তরল হয়ে এই তরলের মধ্যে এসে মিশে যাবে। অর্থাৎ এরকম কিন্তু নয় যে এই জায়গাটায় যখন সর্বোচ্চ সম্পৃক্ত বাষ্পচাপ উপস্থিত হয়ে গেল তখন এই বাষ্পায়ন প্রক্রিয়াটা বন্ধ হয়ে গেল, তা কিন্তু এক্ষেত্রে হবে না। এক্ষেত্রে কি হবে না, এই বাষ্প এবং তরল এদের মধ্যে কিন্তু একটা ডাইনামিক একটা ইকুইলিব্রিয়াম তৈরি হবে, অর্থাৎ বাষ্প তরলে পরিণত হবে, তরল বাষ্পে পরিণত হবে, ফলে এই জায়গার সম্পৃক্ত বাষ্পচাপটা কিন্তু নির্দিষ্ট থাকবে যদি আমরা উষ্ণতাটা নির্দিষ্ট রাখি। তাহলে আমরা যদি কোনো একটা জায়গাতে, ধরো কোনো একটা বোতল, এই বোতলের মধ্যে ধরো জল আছে, আমরা একটু বোঝানোর চেষ্টা করছি। ধরো এইরকম একটা বোতল, এই বোতলটা এইটা মুখ, এর মধ্যে জল আছে। এবার জল মানে আমরা তাহলে বলতে পারবো যে আমরা সাধারণত যেটা বলি যে বোতলের মধ্যে জল আছে, ধরো এটা যদি অর্ধেক হয় তাহলে বলবো অর্ধেক জল পূর্ণ বোতল। যদি আমার এই ছিপিটা বন্ধ করা থাকে বোতলের, তাহলে এই যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটাতে কিন্তু জলীয় বাষ্পপূর্ণ এবং এটা কিন্তু সম্পৃক্ত জলীয় বাষ্পপূর্ণ। অর্থাৎ এই জায়গাটাতে আমি যদি যুক্তির খাতিরে বলি তাহলে বলবো যে এই বোতলটা অর্ধেক সম্পৃক্ত বাষ্পপূর্ণ। আমরা যেমন বলতে পারি বোতলটা অর্ধেক জলপূর্ণ, আমরা কিন্তু এরকমও বলতে পারি বোতলটার অর্ধেক সম্পৃক্ত বাষ্পপূর্ণ, মানে জলীয় বাষ্পপূর্ণ। তোমরা এইভাবে করে মনে রাখবে যে যখনই কোনো আবদ্ধ পাত্র থাকবে তার মধ্যে যখন তরল থাকবে তখন সেই তরল কিন্তু অবশ্যই তার মানে করসপন্ডিং বাকি যে ফাঁকা জায়গাটা সেই জায়গাতে ওর সম্পৃক্ত বাষ্প দ্বারা পূর্ণ থাকবে। মানে তরলের সংস্পর্শ সংলগ্ন যে জায়গাটা সেই জায়গাটাতে অবশ্যই কিন্তু তরলের বাষ্প থাকবেই। এটা যে কোনো আবদ্ধ পাত্রের বেলায় কিন্তু প্রযোজ্য হবে। এবার আমরা আলোচনা করব এই সম্পৃক্ত এবং অসম্পৃক্ত বাষ্প সম্পর্কিত বায়ুমণ্ডলে ঘটে যাওয়া, আমাদের পরিবেশে ঘটে যাওয়া কতগুলো ঘটনা, সেই ঘটনাগুলোকে আমরা এখানে একটু ব্যাখ্যা করব। এবং এইটা ব্যাখ্যা করতে গিয়ে আমরা একটা এক্সাম্পল হিসাবে এই জায়গাতে ধরে নেব যে এক্সাম্পলটা, মানে এক্সাম্পল বলবো না, আমরা একটা ডাটা, একটা তথ্য ধরে নেব। তথ্যটা কিন্তু কোনো স্ট্যান্ডার্ড কোনো তথ্য নয়, আমি শুধু তোমাদের বোঝাবার জন্য এই রকম একটা তথ্য এই জায়গাতে ধরে নিচ্ছি যাতে এই ঘটনাগুলো আমরা খুব সহজে বুঝতে পারি। তাহলে চলো আমরা ওই আলোচনাটা দেখি। একটা ছক এখানে করলাম, এটা কিন্তু সম্পূর্ণ মন গড়া একটা ছক, যেটা তোমাদের বিষয়গুলোকে বোঝানোর জন্য কিন্তু আলোচনা করা। আমরা এইভাবে ধরে নিলাম যে কোনো একটা বদ্ধ ঘর, ধরো আমি যে ঘরে এই ভিডিও করছি, এই বদ্ধ ঘরের মধ্যে বিভিন্ন উষ্ণতায় সর্বোচ্চ কত পরিমাণ জলীয় বাষ্প উপস্থিত থাকতে পারে।
পরিমাণকে কিন্তু আমরা এর ভরের এককে পরিমাপ করতে পারি এবং এর চাপের এককেও কিন্তু পরিমাপ করা হয় জলীয় বাষ্পের চাপ। আমরা এখানে সেই এত আলোচনায় যাব না, তোমরা উঁচু ক্লাসগুলোতে সেই আলোচনা অবশ্যই তোমরা শিখবে। আমরা এখানে ধরে নিচ্ছি এরকম, দেখো, যদি ঘরের উষ্ণতা 20 ডিগ্রি সেলসিয়াস হয়, সর্বোচ্চ 300টা ধরো জলীয় বাষ্প থাকতে পারে ঘরের মধ্যে। যখন 21 ডিগ্রি তখন 350টা, 22 ডিগ্রিতে 420, 23 ডিগ্রিতে 500, 24 ডিগ্রিতে 650, 25 ডিগ্রিতে 800 এবং 26 ডিগ্রিতে 1000। এটা হচ্ছে সর্বোচ্চ, এর চাইতে কম থাকতে পারে। এবং ধরো আমার এই ঘরের মধ্যে এখন যে জলীয় বাষ্প আছে সেই জলীয় বাষ্পের পরিমাণটা হচ্ছে 500টা এখন ঘরের মধ্যে আছে, এবং ঘরের এখনকার উষ্ণতা ধরো 25 ডিগ্রি সেলসিয়াস। আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবে, তাহলে এই ঘটনাগুলো খুব সহজে আমার ধারণা তোমরা বুঝতে পারবে। লক্ষ্য করো, এই 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ঘরের মধ্যে ম্যাক্সিমাম থাকতে পারতো 800টা জলীয় বাষ্প। তার মানে আমার আছে 500টা জলীয় বাষ্প। তাহলে আমি বলতে পারবো আমার ঘর এখন জলীয় বাষ্প দ্বারা অসম্পৃক্ত। ঘরের যে বায়ু, সেই বায়ু কিন্তু সম্পৃক্ত হয়নি জলীয় বাষ্প দ্বারা। এবার আমি কি করলাম, ঘরের উষ্ণতাটা কমিয়ে 24 ডিগ্রি সেলসিয়াস করলাম। যেই 24 ডিগ্রি সেলসিয়াস করব, তখন ঘরে জলীয় বাষ্প ম্যাক্সিমাম থাকতে পারতো 650, আমার আছে 500। তাহলে এই তাপমাত্রাতেও কিন্তু ঘর যে বায়ু, সেই বায়ু জলীয় বাষ্প দ্বারা অসম্পৃক্ত, এটা কিন্তু সম্পৃক্ত হয়নি। এবার আমি কি করলাম, মনে করি উষ্ণতা কমিয়ে 23 ডিগ্রি সেলসিয়াস করলাম। আমি বোঝানোর জন্য কথাগুলো বলছি, প্রকৃতি কিন্তু তার তাপমাত্রা নিজের মতো করে নিজে কমিয়ে দিতে পারে, বাড়িয়ে দিতে পারে। সেই সিচুয়েশানগুলো আমরা নিজেরাই জানতে পারি। দেখো, যখন ঘরের উষ্ণতা কমে 23 ডিগ্রি সেলসিয়াস হলো, আমার বায়ুতে, ঘরের বায়ুতে সর্বোচ্চ 500টা জলীয় বাষ্প থাকতে পারে। আমার এখন বায়ুতে কিন্তু 500টাই জলীয় বাষ্প আছে। ফলে আমরা বলবো যে আমাদের এই ঘর জলীয় বাষ্প দ্বারা, ঘরের বায়ু জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়েছে। অর্থাৎ আমাদের ঘরে আর জলীয় বাষ্প বায়ুতে এই উষ্ণতাতে থাকতে পারবে না, ওই 500টাই হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে এই যে তাপমাত্রাতে আমাদের ঘর জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়ে গেল, এই তাপমাত্রাটাকে আমরা বলবো শিশিরাঙ্ক। এটা হচ্ছে শিশিরাঙ্ক বা ডিউ পয়েন্ট। ইংরেজিতে বললে এটাকে বলা হবে ডিউ পয়েন্ট। মনে রাখতে হবে, শিশিরাঙ্ক হচ্ছে এমন একটা উষ্ণতা যে উষ্ণতাতে বায়ু উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়ে যায়। এবার লক্ষ্য করো, যদি আমি এই ঘরের তাপমাত্রা 23 ডিগ্রি থেকে কমিয়ে 22 ডিগ্রি সেলসিয়াস করে দিই, ঘরটা আরও ঠান্ডা হয়ে গেল। যেই ঘরটা ঠান্ডা হয়ে গেল, দেখো ঘরে সর্বোচ্চ তখন থাকতে পারবে 420টা জলীয় বাষ্প। আমার বায়ুতে উপস্থিত আছে কিন্তু 500টা জলীয় বাষ্প। এই যে অতিরিক্ত 80টা জলীয় বাষ্প, সেই 80টা জলীয় বাষ্প কিন্তু আর বায়ুর মধ্যে থাকতে পারবে না। বায়ু ওই জলীয় বাষ্পকে কিন্তু নিজের কাছে ধরে রাখবে না। তাহলে কি দাঁড়াবে, ওই যে জলীয় বাষ্পগুলো, সেই জলীয় বাষ্পগুলো জলকণায় পরিণত হবে এবং জলকণায় পরিণত হয়ে আস্তে আস্তে বায়ু থেকে নিচের দিকে নামতে শুরু করবে এবং নিচের দিকে নেমে বায়ু ভূপৃষ্ঠ সংলগ্ন যে সকল বস্তুগুলো পাবে, ওই জলীয় বাষ্পগুলো জমার পক্ষে সুইটেবল। বিশেষ করে বিভিন্ন কুপরিবাহী বস্তু, গাছের পাতা, ঘাসের ডগা, প্লাস্টিকের কোনো জিনিস, তার মাথায় গিয়ে আস্তে আস্তে করে এই 80টা জলকণা জমে যাবে। এই যে 80টা জলকণা যারা জমে যাবে, এইটাকে কিন্তু বলা হয় শিশির বা ডিউ।
আমরা যেটা ভোরবেলা শীতকালে দেখি ঘাসের ডগায় জমতে, সেটা কিন্তু আসলে এই যে জলীয় বাষ্প, অতিরিক্ত যে জলীয় বাষ্পগুলো, যেগুলোকে বায়ু আর ধরে রাখতে পারে না। সেই জন্য আমরা যদি বলি শিশির পরে, কথাটা কিন্তু একটু মানে ডিফেক্টিভ অবশ্যই। শিশির কিন্তু জমে, ওই জলীয় বাষ্পগুলো বিশেষ শর্তে তারা বিশেষ বিশেষ বস্তুর উপরে গিয়ে জমে যায়, যাকে আমরা বলে থাকি শিশির। এবার লক্ষ্য করো, এই যে অতিরিক্ত যে জলীয় বাষ্পগুলো, এরা যখন নিচের দিকে নামতে গিয়ে যদি বায়ুমণ্ডলে উপস্থিত কোনো পার্টিকেল, কার্বন কণা, পাটের আঁশ, ছোট্ট ছোট্ট চামড়ার টুকরো, এই রকম ধরনের পার্টিকেল যখন তারা পেয়ে যায়, তখন এই জলকণাগুলো কি করে, সরাসরি গিয়ে ওই মাটিতে বা ভূপৃষ্ঠ সংলগ্ন বস্তুগুলোর উপরে জমা না হয়ে ওই পার্টিকেলগুলোর উপর ভর করে তারা বাতাসের মধ্যে ভেসে বেড়াতে থাকে। ওই যে বাতাসের মধ্যে তারা ভেসে বেড়াতে থাকে, তখন আমরা তাকে বলে থাকি এটা হচ্ছে কুয়াশা, বা কেউ কেউ এটাকে কুহেলিকা বলে থাকে। মনে রাখতে হবে, জল সংলগ্ন যখন এই কুয়াশা পড়ে তখন তাকে কুহেলিকা বলে, আর যখন স্থলভাগে সংলগ্ন হয় তখন সেটা কিন্তু কুয়াশা। লক্ষ্য করো, কুয়াশা জমার জন্য বা কুয়াশা তৈরি হওয়ার জন্য বায়ুমণ্ডলে কিন্তু বিভিন্ন রকমের পার্টিকেল দরকার। নোংরা কার্বন কণা থেকে শুরু করে ডাস্ট পার্টিকেল বিভিন্ন রকম দরকার। সেই জন্য যে জায়গাতে শিল্পাঞ্চল, শিল্প প্রধান জায়গা, এবং যে জায়গাতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, যেমন সমুদ্রের তীরবর্তী জায়গা, কোনো নদী বা হ্রদ সংলগ্ন জায়গা, পুকুর সংলগ্ন জায়গা, যেহেতু সেখানে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, সেই জন্য সেই সমস্ত অঞ্চলে কিন্তু আমরা কুয়াশা দেখতে পাই। তার মানে লক্ষ্য করো, আমরা এই যে শিশির বা কুয়াশা যার কথাই বলি না কেন, এগুলোর পিছনে কিন্তু কারণ আসলে সম্পৃক্ত জলীয় বাষ্প এবং অসম্পৃক্ত জলীয় বাষ্প। এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমরা এই যে আমাদের এই যে উদাহরণটার কথা বললাম, এই উদাহরণে দেখলাম 23 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা বায়ু সম্পৃক্ত হয়ে গেল, আমাদের এই ঘরের আবদ্ধ বায়ুটা, সেই জন্য শিশিরাঙ্ক 23 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু যদি এরকম হতো যে আমার বায়ুতে, ঘরের যে বায়ুতে প্রথমেই যদি 800টা জলীয় বাষ্প থাকতো, তাহলে কিন্তু আমার এই বায়ুকে 23 ডিগ্রিতে নামতে হতো না, তার আগে 25 ডিগ্রিতেই কিন্তু এই বায়ুটা সম্পৃক্ত হয়ে যেত। তখন কিন্তু আমরা শিশিরাঙ্ক 25 ডিগ্রি সেলসিয়াসই বলতাম। অর্থাৎ আমরা বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ যদি বেশি পাই, তাহলে দেখা যাবে অপেক্ষাকৃত বেশি তাপমাত্রাতে বায়ু সম্পৃক্ত হয়ে যায়, অর্থাৎ শিশিরাঙ্ক কিন্তু বেড়ে যায়। সেই জন্য শিশিরাঙ্ক একটা নির্দিষ্ট তাপমাত্রা কিন্তু নয়, যেমন স্ফুটনাঙ্ক বা গলনাঙ্ক একটা নির্দিষ্ট চাপে নির্দিষ্ট থাকে, শিশিরাঙ্ক কিন্তু তা নয়। শিশিরাঙ্ক কি হচ্ছে? শিশিরাঙ্ক নির্ভর করছে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণের উপর। যদি জলীয় বাষ্পের পরিমাণ কম হতো, ধরো এখানে যদি 300টা জলীয় বাষ্প থাকতো, তাহলে আমার এই 20 ডিগ্রিতে পৌঁছানোর পর বায়ুটা সম্পৃক্ত হতো, তার মানে তখন কিন্তু শিশিরাঙ্ক 20 ডিগ্রি সেলসিয়াস হয়ে যেত। আশা করি আমরা শিশিরাঙ্ক এবং কুয়াশা এই ঘটনাগুলো বোঝাতে পেরেছি, এবং তোমাদের যে কনফিউশন সেগুলো হয়তো ক্লিয়ার হবে। এবার দেখো, এর পাশাপাশি আমরা আরেকটা কথা এখানে মনে রাখি, সেটা হচ্ছে হিউমিডিটি বা আর্দ্রতা। কীরকম? আমরা বলেই থাকি, যখনই বৃষ্টি হয় বা যখন ধরো বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হয়, তখন আমরা বলে থাকি আর্দ্রতা বেশি হয়েছে বা আর্দ্রতা কম আছে, ইত্যাদি ইত্যাদি। আর্দ্রতা কি আসলে? আর্দ্রতা আমরা কিভাবে মাপি? ধরো কোনো একটা জায়গাতে 1 ঘনমিটার যদি বায়ু নেওয়া হয়, 1 ঘনমিটার বায়ুতে যত পরিমাণ জলীয় বাষ্প উপস্থিত থাকে, তাকে ওই জায়গার বায়ুর ওই উষ্ণতার পরম আর্দ্রতা বলা হয়, অ্যাবসোলিউট হিউমিডিটি বা পরম আর্দ্রতা।
কিন্তু আমরা পরম আর্দ্রতার পরিমাপটা কিন্তু খুব একটা দেখি না। আমরা কি করি, আমরা রিলেটিভ হিউমিডিটি বা আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করি। কীরকম আপেক্ষিক আর্দ্রতা, কিভাবে পরিমাপ করা হয়, আমরা এই টেবিলটা থেকেই কিন্তু আলোচনা করতে পারি। ধরো আমি প্রথমেই যে উদাহরণটা ধরেছিলাম সেই উদাহরণটাতেই যাই। আমার এই ঘরের মধ্যে 500টা জলীয় বাষ্প উপস্থিত আছে আর ঘরের উষ্ণতা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখো আমার 25 ডিগ্রি সেলসিয়াসে বাতাসকে সম্পৃক্ত করতে প্রয়োজন 800টা জলীয় বাষ্প, আমার আছে কিন্তু 500। তাহলে আপেক্ষিক আর্দ্রতা হবে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ ডিভাইডেড বাই সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্প লাগে। তাহলে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ এবং সম্পৃক্ত জলীয় বাষ্পের পরিমাণ ইন্টু 100, এইটাকে বলা হয় শতকরা আপেক্ষিক আর্দ্রতা। এবং এটাকে আমি যদি এখান থেকে ক্যালকুলেট করি, ধরো এই শূন্য কেটে গেল, এইটা কেটে গেল, তাহলে এটাকে কাটাকাটি করলে পরে এটা ধরো একটা ভগ্নাংশ চলে আসছে, যাই হোক এখানে 2 দিলাম, এটা ধরো 25, তাহলে এটা 125/2 মানে মোস্ট প্রবাবলি 62.5%। তার মানে এইভাবে করে কিন্তু আপেক্ষিক আর্দ্রতার গণনা করা যেতে পারে। এবার আমরা আলোচনা করব জলের ব্যতিক্রান্ত প্রসারণ। ধরো আমরা একটা পরীক্ষা দিয়েই প্রথমে শুরু করি। আমরা এইরকম একটা জলপূর্ণ পাত্র নিলাম, এই পাত্রটা ধরো কানায় কানায় জলপূর্ণ পাত্রটা, এবং এই পাত্রে যে জল আছে সেই জলের উষ্ণতা ধরো 4 ডিগ্রি সেলসিয়াস নিলাম, জলের উষ্ণতা, একদম পাত্রটা কানায় কানায় পূর্ণ। এবার আমি কি করলাম, এই পাত্রে যে জল আছে এই জলটাকে বাইরে থেকে তাপ দিতে শুরু করলাম। তাহলে যেই তাপ দেব তখন দেখা যাবে এই জলটা আয়তনে বাড়বে, এবং আয়তনে বাড়ার জন্য এই পাত্রের এই মুখ থেকে জল কিন্তু বাইরে বেরিয়ে পড়ে যাবে। তোমরা বলতে পারো যে এটা তো শুধু জল বলে নয়, যে কোনো তরল। আমি যদি এখানে একটা পাত্রে কানায় কানায় দুধ ভর্তি করে নিতাম, নিয়ে যদি আমি এটাকে তাপ দিতাম, তাহলে ওই দুধও কিন্তু বাইরের দিকে ছড়িয়ে পড়ে যেত। এটা স্বাভাবিক, কেন সব তরলই উষ্ণতা বাড়লে তার আয়তন কিন্তু বৃদ্ধি পায়। আমি যদি এই জলটাকে এইটাকে তাপ না দিয়ে যদি এর ভিতর থেকে আমরা তাপ বের করে নিতাম, ধরো তাপ বের করা, অর্থাৎ আমি যদি এই জলটাকে ঠান্ডা করতাম, তাহলেও দেখা যেত এই জল কিন্তু উপর থেকে বাইরে পড়ে যেত, উপচে পড়ে যেত। তার মানে কি দাঁড়ালো ব্যাপারটা, 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আমি যদি জলকে গরম করি তাহলে জলের আয়তন বেড়ে যায়। 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলকে যদি আমি ঠান্ডা করি তাহলেও কিন্তু জলের আয়তন বেড়ে যায়। অর্থাৎ ওই জল ঠান্ডা হলে পরেও তার আয়তন বাড়বে, গরম হলেও কিন্তু আয়তন বাড়বে। এই জায়গাটাই কিন্তু অন্য তরলের থেকে জলের ব্যবহারের ব্যতিক্রম। এই জন্য এই ঘটনাটাকে বলা হয় ব্যতিক্রান্ত প্রসারণ। কীরকম আসলে কি হয়, আমি যদি কিছু পরিমাণ জলকে প্রথমে একটা নির্দিষ্ট তাপমাত্রা ধরো 10 ডিগ্রিতে নিলাম, 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিছু জল নিয়ে তাকে ঠান্ডা করতে শুরু করলাম। যত আমি জলটাকে ঠান্ডা করব জলের আয়তন কিন্তু কমবে, কমতে কমতে যেই 4 ডিগ্রিতে আমি চলে যাব তখন জলের আয়তন কম। এবার যেই আমি 3 ডিগ্রি সেলসিয়াসে যাব জলের আয়তন কিন্তু আবার বাড়তে শুরু করবে, যেই 2 ডিগ্রিতে যাব জলের আয়তন আবার বাড়তে শুরু করবে। এই ঘটনাটা 0 ডিগ্রি পর্যন্ত কিন্তু চলতে থাকবে। তার মানে দেখো জলকে আমরা
একটা নির্দিষ্ট রেঞ্জের উষ্ণতার মধ্যে যদি তাকে ঠান্ডা বা গরম করি তাহলে জল অন্য তরলের থেকে একটা ব্যতিক্রমধর্মী ধর্ম দেখায়। এই ঘটনাটাকে বলা হয় জলের ব্যতিক্রান্ত প্রসারণ। আসলে কি হয় না, জলের 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তার আয়তন সব থেকে কম হয়, সর্বনিম্ন আয়তন হয়। আমরা যদি এইটাকে লেখচিত্রে দেখার চেষ্টা করি, ধরো এরকম যদি আমি দেখি, এই দিকে উষ্ণতা আর এই দিকে হচ্ছে জলের আয়তন, দেখা যাবে আমি যদি এইটাকে 4 ডিগ্রি সেলসিয়াস ধরি তাহলে জলের আয়তনটা এই রকম একটা লেখচিত্র ফলো করে। ধরো এইটা হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস, যেখানে জলের আয়তন হচ্ছে সব থেকে কম। আমি যখন এদিকে যাচ্ছি, মানে 3, 2, 1 এদিকে যাচ্ছি, তখন আয়তন বাড়ছে। যখন আমি 4-এর পরে 5, 6, 7, 8-এ যাচ্ছি, আয়তন আবার কিন্তু বৃদ্ধি পাচ্ছে। যেহেতু জলের ভরের কোনো পরিবর্তন হয় না, তাহলে আয়তনের সঙ্গে ঘনত্বর সম্পর্ক থাকে। যদি আয়তনটা এইভাবে করে বৃদ্ধি পায়, উষ্ণতা বাড়লে বা কমলে ঘনত্ব কিন্তু ঠিক উল্টো বিহেভিয়ার দেখায়। কীরকম? যদি আমরা এই জায়গাতে আয়তনের পরিবর্তে ধরো ঘনত্ব যদি লিখতাম, এই দিকে উষ্ণতা, তাহলে দেখা যেত এই যে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ঘনত্বটা এই রকম লেখচিত্রটা ফলো করত। এইটা কিন্তু ঘনত্বের জন্য বলছি, আর এটা ছিল কিন্তু আয়তনের জন্য। দেখো 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ঘনত্ব হচ্ছে সব থেকে বেশি। আমরা জলের ঘনত্ব যেটাকে 1 বলে থাকি, সেই 1 কিন্তু আসলে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব, এবং এটাই হচ্ছে জলের সর্বোচ্চ ঘনত্ব। এবার তোমাদের প্রশ্ন জাগবে যে কেন জলের ক্ষেত্রে এই ব্যতিক্রান্ত প্রসারণ, কেন এই ঘটনাটা ঘটে? এটা আমরা এখানে একটু সহজভাবেই ব্যাখ্যাটাকে বলি। এটা তোমরা যখন হায়ার ক্লাসে যাবে, যেখানে বিভিন্ন বন্ডিং ইত্যাদি নিয়ে আলোচনা হবে, তখন নিশ্চয়ই ব্যাপারটাকে আরও ডিটেলস তোমরা জানতে পারবে। আমরা খুব সহজভাবে বলার চেষ্টা করি। দেখা গেছে এই যে জলের আয়তন 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সর্বনিম্ন, ঘনত্ব সর্বোচ্চ, এর পিছনে কাজ করে একটা বিশেষ ধরনের বন্ধনী, যাদেরকে বলা হয় হাইড্রোজেন বন্ডিং। মানে জলের একটা অণুতে উপস্থিত অক্সিজেন পরমাণু অন্য একটা অণুতে উপস্থিত হাইড্রোজেন পরমাণু, তাদের মধ্যে একটা বন্ধন তৈরি হয়। এই বন্ডিংটাকে বলা হয় হাইড্রোজেন বন্ডিং। এই হাইড্রোজেন বন্ডিংয়ের কারণে আমরা উষ্ণতা বিভিন্ন হওয়ার কারণে 4 ডিগ্রি থেকে কমানো বা বাড়ানোর সময় এই জলের আয়তনের বৃদ্ধিটা দেখতে পাই। মানে যত উষ্ণতা পরিবর্তিত হয়, হাইড্রোজেন বন্ডিংয়ের যে প্রকৃতি, সেই প্রকৃতিগত কিছু পরিবর্তন ঘটে, ফলে এই অণুগুলো কিন্তু কাছে চলে আসে বা দূরে থেকে যায়, ফলে তাদের আয়তন কখনো কমে, আয়তন বাড়ে। এবার দেখো এই যে ব্যতিক্রান্ত প্রসারণ, এই ব্যতিক্রান্ত প্রসারণটার তাহলে উপযোগিতাটা কি? এটা আমাদের ক্ষেত্রে বিশেষ কি ভূমিকা পালন করতে পারে? মনে করো এইটা হচ্ছে একটা যে কোনো পুকুর ধরো বা কোনো একটা জলাশয়, এই জলাশয়ের মধ্যে জল আছে। আমরা মনে করছি যে এই জলাশয়ের মধ্যে যে জল আছে তার আমরা বিভিন্ন স্তরগুলো কল্পনা করছি। ধরো কোনো একটা সময় আমার এই জায়গায় যে জল, সেই জল একটা সাধারণ উষ্ণতায় ছিল। আমি মনে করি খুব শীতপ্রধান অঞ্চল, শীতপ্রধান অঞ্চলের এই জায়গাটার জলের উষ্ণতা ছিল 10 ডিগ্রি সেলসিয়াস। এবার মানে জলের উষ্ণতা এবার ঠান্ডা পড়তে শুরু করলো, বাইরের তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে করে কমছে। ধরো 9, 8, 7 করতে করতে একসময় 0 হয়ে গেল, মাইনাস হয়ে গেল, ইত্যাদি ইত্যাদি। এবার কি হলো, এই 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার যে জল, সেই জলটা যখন তাপমাত্রা কমে 9 ডিগ্রি সেলসিয়াস হবে, তাহলে 9 ডিগ্রি সেলসিয়াসের জল 10 ডিগ্রি সেলসিয়াসের চাইতে ভারী হয়ে যাবে, কেন ঘনত্ব কিন্তু যত তাপমাত্রা কমবে ঘনত্ব বাড়বে। তাহলে যখন এই জলটা ভারী হবে তখন এই জলটা নিচে চলে এলো। এবার নিচের এখানকার যে গরম জল,
সে উপরে উঠে গেল, গিয়ে এ আবার ধরো আরও ঠান্ডা হলো, ঠান্ডা হয়ে গিয়ে ধরো 7 ডিগ্রি সেলসিয়াস হলো, তখন 7 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার যে জল সেই জল নিচে চলে এলো, এখানকার যে আগের 9 ডিগ্রির যে জল ছিল সেই জলটা উপরে চলে গেল, উপরে গিয়ে সেই জলটা আবার ঠান্ডা হলো। বাইরের এই জায়গার পরিবেশ কিন্তু খুব ঠান্ডা বলেছি, মাইনাস ধরো টেম্পারেচার। এবার কি হলো, যেই এখানকার জল মানে টেম্পারেচার কমে ধরো 5 ডিগ্রি সেলসিয়াসে হলো, তখন এই জায়গা থেকে জল নিচে নেমে এলো, যার টেম্পারেচার হচ্ছে 5 ডিগ্রি সেলসিয়াস। এবার ধরো উপর থেকে জল আরও ঠান্ডা হলো, ঠান্ডা হয়ে 4 ডিগ্রি সেলসিয়াস হলো, হয়ে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জল এই জায়গায় চলে এলো, এখানটাতে 4 ডিগ্রি সেলসিয়াস। এবার যখন জল আরও ঠান্ডা হয়ে 3 ডিগ্রি সেলসিয়াস হলো, 3 ডিগ্রি সেলসিয়াসের জল কিন্তু 4 ডিগ্রি সেলসিয়াসের জলের থেকে হালকা, ব্যতিক্রান্ত প্রসারণের কারণে 3 ডিগ্রির জল হালকা। ফলে কি হবে, এই 3 ডিগ্রি সেলসিয়াসের জল কিন্তু 4 ডিগ্রির এই নিচে নামতে পারবে না, এই জায়গাতে 3 ডিগ্রি সেলসিয়াসের জল, 2 ডিগ্রি সেলসিয়াসের জল এই জায়গাতে, 1 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস, এইরকম করে 0 ডিগ্রি হলো। যেই 0 ডিগ্রি হলো তখন উপরের জলটা ধরো -1 ডিগ্রি ইত্যাদি ইত্যাদি হতে গিয়ে এটা জমে বরফে পরিণত হয়ে গেল। 0 ডিগ্রির যে জল ছিল সেই জলটা লিনতাপ ছেড়ে দিয়ে এটাও বরফে পরিণত হয়ে গেল। উপরে কিন্তু বরফ জমা হয়ে গেল পুকুরের উপরে। মনে রাখতে হবে, বরফ এবং জল এরা দুজনই কিন্তু কুপরিবাহী তাপের। ফলে এই ভিতর থেকে যে জলগুলো রয়েছে তারা কিন্তু বাইরে তাপ ছেড়ে দিয়ে নিজেরা ঠান্ডা হয়ে 0 ডিগ্রিতে বা তার কম তাপমাত্রায় পৌঁছাতে পারবে না। ফলে কি হবে, আমার উপরে বরফ জমা হয়ে গেলেও এই জলাশয়ের নিচে কিন্তু এই জায়গাটাতে জল থাকবে, এইটা কিন্তু বরফ হয়ে গেল। ফলে ওই জলাশয়ে যত জলজ প্রাণী রয়েছে, মাছ, ব্যাঙ বা অন্যান্য যারা জলজ প্রাণী, তারা কি করবে, সবাই কিন্তু এই নিচে আশ্রয় নেবে। তোমরা যদি একটু খেয়াল করে দেখো, দেখবে বিভিন্ন বিশেষ করে তোমার অ্যানিম্যাল প্ল্যানেট বা ডিসকভারি বিভিন্ন চ্যানেলে যেখানে যদি মেরু অঞ্চলের কোনো ভিডিও দেখায়, তখন লক্ষ্য করে দেখবে ওখানকার ধরো কোনো একটা মেরু ভল্লুক বা কোনো শিল মাছ, তারা কি করছে, ওই বরফের, বিশেষ করে মেরু ভল্লুকগুলো, তারা কি করছে, বরফের মধ্যে মাথা ঢুকিয়ে বরফটাকে একটু ভেঙে নিয়ে ভিতরে ঢুকে গেল, এবার মুখে একটা মাছ নিয়ে উঠে চলে এলো। এই যে উপরে যে ওরা মাছটা নিয়ে চলে এলো, তাহলে মাছটা নিশ্চয়ই বরফের নিচে রয়েছে, তার মানে বরফের নিচে কিন্তু যে জল থাকে সেই জলের মধ্যে মাছগুলো থাকতে পারে। লক্ষ্য করো, যদি জলের এই ব্যতিক্রান্ত প্রসারণ ঘটনাটা না থাকতো, যদি এরকম হতো অন্য তরলের মতো জলও 0 ডিগ্রিতে সবচাইতে ভারী, 1 ডিগ্রিতে একটু হালকা, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি এরম যদি হতো, তাহলে এই নিচ থেকে কিন্তু 0, 1, 2, 3 করে জল জমতো এবং এই জলটা কিন্তু করসপন্ডিংলি তাপমাত্রা ছেড়ে ছেড়ে তারা বরফে পরিণত হতো, সম্পূর্ণ জলটা কিন্তু বরফে পরিণত হয়ে যেত। ফলে জলজ প্রাণীরা কিন্তু এর ভিতরে থাকবার মতো সুযোগ তাদের হতো না। এবং এই যে জায়গাটা, এইটা কিন্তু জলজ প্রাণীদের কাছে একটা অভিশাপ হয়ে যেত। কিন্তু এই জলের ব্যতিক্রান্ত প্রসারণ হওয়ার কারণে জলজ প্রাণীরা কিন্তু বেঁচে থাকতে অবশ্যই তারা প্রকৃতির সাহায্য পাচ্ছে। এই জন্য এইটাকে আমরা বলতে পারি ব্যতিক্রান্ত প্রসারণ জলজ প্রাণীদের কাছে কিন্তু একটা আশীর্বাদ স্বরূপ। শুধু এখানে তাই নয়, এই যে ব্যতিক্রান্ত প্রসারণের কারণে দেখা যাচ্ছে যখন জলের তাপমাত্রা কমছে, কমতে কমতে 0 ডিগ্রি হচ্ছে, তখন জলটা বরফে পরিণত হয়ে গেলেও বরফ কিন্তু জলের থেকে হালকা হয়। কারণ হচ্ছে বরফের আয়তনটা বেড়ে যায়। এই যে বরফটা হালকা হওয়া, এটাও কিন্তু এটাও প্রকৃতির একটা বিশেষ ধরনের কিন্তু রূপ, যেটা আমাদের মানে কিছু কিছু ক্ষেত্রে খুব মানে প্রয়োজনীয় ভূমিকা গ্রহণ করে। সেই জন্যই কিন্তু বরফের টুকরোগুলো জলের উপরে ভেসে বেড়াতে পারে। তাহলে আমরা আজকে যে জায়গাটা আলোচনা করলাম, যে ব্যতিক্রান্ত প্রসারণ এবং ব্যতিক্রান্ত প্রসারণ কেন হচ্ছে, আর ব্যতিক্রান্ত প্রসারণ জলজ প্রাণীদের ক্ষেত্রে একটা আশীর্বাদ স্বরূপ, কিভাবে সেটা হচ্ছে সেটা আমরা এখানে আলোচনা করলাম।
এবং প্রথমে আমরা দেখলাম সম্পৃক্ত আর অসম্পৃক্ত বাষ্প, সম্পৃক্ত বাষ্পচাপ, অসম্পৃক্ত বাষ্পচাপ, শিশিরাঙ্ক, শিশির, কুয়াশা ইত্যাদি ইত্যাদি। আশা করি আজকের যে ভিডিওটা তোমাদের উপকারে লেগেছে। তোমরা আরও বেশি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর বেশি বেশি করে শেয়ার করো, যাতে তোমাদের আরও যারা বন্ধুরা রয়েছে তারা এই ভিডিওগুলোকে খুব সহজেই দেখতে পায়। তোমরা বেশি করে লাইক করবে, কমেন্ট করবে, যাতে করে কোনো অসুবিধা হলে আমি তোমাদের উত্তরগুলো সঠিকভাবে দিতে পারি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।